হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা লীলা রায়ের প্র্যাকটিস সেট 4 করব। 4-এর ম্যাথের কোশ্চেনগুলো করব। চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক কী বলছে। 71-এর কোশ্চেন বলছে 1000-এর সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফল হচ্ছে 45 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? ফার্স্ট তুমি যদি 1000কে 45 দিয়ে ভাগ করো, বা যদি ভাগ করলে কত, 45 দুগুণ 90, আর তাহলে 10 আসলো, 45 দুগুণ 90, 10 পড়ে থাকলো। তাহলে কত যোগ করতে হবে এক্সট্রা? তাহলে 1000 আর তার সঙ্গে 45, এটা হচ্ছে যোগ 45 মাইনাস 10, মানে 1000 প্লাস হচ্ছে 35 এক্সট্রা যোগ করলে 45 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট কোশ্চেনে চলো। 72 দাগে কী বলছে? যে দুটি সংখ্যা কষাগু এবং লসাগু যথাক্রমে 44 এবং 264। প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে 44 ভাগশেষ হয়, তবে অপর সংখ্যাটি কত হবে? তো দেখো, আমাদের ফার্স্ট প্রথম সংখ্যাটা বলে দেওয়া আছে। এখানে 2 দ্বারা বিভাজ্য করলে 44 ভাগফল হয়। তাহলে প্রথম সংখ্যা নিশ্চয়ই 2 ইন্টু 44, সেটাই হচ্ছে প্রথম সংখ্যা হবে। তাহলে কত? 88 হচ্ছে প্রথম সংখ্যা, কারণ দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 44 এবং 264। প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে তার ভাগফল 44। তাহলে ভাগফল যদি 44 হয়, তার সঙ্গে 2 গুণ করে হচ্ছে প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 88। এবার অপর সংখ্যাটা পেতে গেলে আমাদের কী করতে হবে? অপর সংখ্যা, আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু গসাগু ইন্টু লসাগু। গসাগু ইন্টু লসাগু মানে হচ্ছে 44 ইন্টু 264, আর আরেকটা যে সংখ্যা যেটা 88 সেটা নিচে চলে আসলো। তাহলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যাবো। তাহলে কাটাকুটি করলাম, উত্তর আসলো হচ্ছে 132, 132। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 73 দাগে কী বলছে? 1 মাইনাস এ 1 মাইনাস 1 বাই 1 প্লাস এ 1 মাইনাস এ। এটা কীভাবে করবে দেখো। নর্মাল প্রসেসই করব। ফার্স্ট 1 মাইনাস এ 1 মাইনাস 1 1 প্লাস, এটাকে 1 প্লাস না, এবারে দেখো এইটা লিখলাম, এইটাকে আমি এবারে 1 মাইনাস এ 1 মাইনাস এ প্লাস এ। তাহলে এই মাইনাস এ আর প্লাস এ কেটে গেল, তাহলে কত আসলো? 1 মাইনাস, উপরে এ আছে, 1 মাইনাস এই নিচের এটা উপরে নিয়ে গেলাম, তাহলে আসলো কত? 1 মাইনাস এ, আর নিচে 1 থাকলো। তারপরে 1 মাইনাস এ 1 মাইনাস 1 প্লাস এ। এখানে যেহেতু এটা ব্র্যাকেটে আছে, মানে এই মাইনাসটা সবার সাথে গুণ হবে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস আসলো। এই -1 আর +1 কেটে গেল, তাহলে আসলো কি? তাহলে কি আসলো দেখো, 1 মাইনাস এ বাই এ। এবার এ বাই এ কেটে গেল, 1 আসলো, তাহলে 1, দাঁড়াও একটুখানি, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে উত্তর কত? ডি এর দাগের অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো এবারে, দাঁড়াও, ব্যাস। আচ্ছা, এবারে দেখো কি বলছে। 74 দাগে কি বলছে? 8 বাই 125 হোল টু দি পাওয়ার -4/3। এটার মান কত হবে? এখানে ফার্স্ট আমরা এটা 1/3 আকারে আছে, মানে পাওয়ারে 1/3 আকারে আছে, মানে ওটা কিউব হবে। তাহলে আমরা ফার্স্ট আগে কিউবটা করে নিই। 8 বাই 125 হোল টু দি পাওয়ার -4। তাহলে 2-এর কিউব হয় হচ্ছে 8, তাহলে নিশ্চয়ই আমরা 2 লিখতে পারি। আর 5-এর কিউব হয় 125, তাহলে এখানে আমরা 5 লিখতে পারি, আর টু দি পাওয়ার -4 লিখতে পারি। এইবারে মাইনাস যেহেতু আছে, মানে তোমার উল্টে যাবে, ফ্র্যাকশানটা উল্টে যাবে, তাহলে 5/2 আসলো, তারপরে হোল টু দি পাওয়ার 4। তাহলে উপরে 5 ইন্টু 5 ইন্টু 5, মানে 4টে 5, মানে তাহলে হচ্ছে 625, 25 ইন্টু 25, 625 আসলো, আর নিচে আসলো কত? 4টে 2, তার মানে
2 ইন্টু 2, 3টে 2 মানে হচ্ছে 8, 8 দুগুণ 16 আসলো। তাহলে অ্যান্সার কত? এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 75 দাগে কী বলছে, 30 টাকা প্রতি কেজি মূল্যে 12 কেজি চালের সঙ্গে 40 টাকা প্রতি কেজি মূল্যের 8 কেজি চাল মেশানো হলো, তবে মিশ্রিত চালের প্রতি কেজি মূল্য কত হবে? এটা কীভাবে করবে? তাহলে মিশ্রিত চালের প্রতি কেজি মূল্য কত হবে? এখানে বলেছে 30 টাকা প্রতি কেজি মূল্যে 12 কেজি চাল, তাহলে 30 টাকায় 12 কেজি চাল দিচ্ছে, আর ওইদিকে হচ্ছে 40 টাকায় 8 কেজি চাল দিচ্ছে। তাহলে টোটাল কত কেজি চাল দিচ্ছে? এটা হচ্ছে 20 কেজি। তাহলে এখানে 0 0 দুই দিকে 0 কেটে দিলাম, তাহলে কত আসলো? আর 2 দিয়েও কেটে দিলাম, এটা 2 দিয়ে কাটলে এটা 6, আর এখান থেকে এটা হবে 4 দুগুণ 8, তাহলে উপরে হচ্ছে 18 আর 16, তাহলে যোগ করলে কত আসলো? 16 32 আর 2 34। অ্যান্সার কত? ডি এর দাগের অ্যান্সার সঠিক। এটা হচ্ছে ডি এর দাগের অ্যান্সারটা সঠিক। ঠিক আছে, নেক্সট চলো 76 দাগে কী বলছে, এ বি, আচ্ছা এখানে আমরা 4টে মান দেওয়া আছে, তার হচ্ছে ফার্স্ট আগে আমাদের এ বি সি ডি এর অনুপাত বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি এ বি সি আর ডি। তাহলে যে অনুপাতে যেভাবে লেখা আছে মানে এ ইস টু বি, তাহলে এ ইস টু বি এর মান কত? 3:4। তারপর লেখা আছে বি ইস টু সি, তাহলে বি ইস টু সি এর মান আমরা পরপর লিখে দিলাম 5:7। আর সি ইস টু ডি এর মান কত? 8:9, তাহলে 8:9 আমরা পরপর লিখে দিলাম। তারপরে যেটা হচ্ছে লাস্ট সংখ্যা আছে, তার বাকি যে দুটো পার্ট আছে সেখানে আমরা 4 লিখে দিলাম, কারণ লাস্টের সংখ্যাটাই লিখে দিলাম। আচ্ছা, এটার ক্ষেত্রেও সাথে লাস্টের সংখ্যা ডি এর জায়গাতেও 7 বসিয়ে দিলাম, আর 5-এর আগে 5ই বসিয়ে দিলাম। এটা হচ্ছে 8 আছে, যেহেতু 8-এর আগে যে দুটো সংখ্যা ফাঁকা আছে, দুটো জায়গা ফাঁকা আছে, সেখানে 8 বসিয়ে দিলাম। এবার দেখো কাটাকুটি কীভাবে যাবে, এই 4 4 4 আর এদিকে 8 কেটে গেল, 2 আসলো। তাহলে আমাদের কত এখানে আসলো? 30 গুণ করলে 5 8 40 আসলো, ইস্টু আকারে সব কটা। আচ্ছা, 7 8 56 আসলো, আর 7 9 63 আসলো। এবারে দেখো আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে হচ্ছে এ আর ডি এর রেশিও চেয়েছে। তাহলে আমরা 30 আর 63 মান কত? এখানে হচ্ছে 10, 3 দিয়ে কাটলাম, তাহলে 10 আসলো, আর 3 দিয়ে কাটলে 2 1 21। তাহলে অ্যান্সার কত? ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 77 দাগে কী বলছে, কোনো সংখ্যা আর 20%-এর মান 120 হলে সংখ্যাটি 120%-এর মান কত হবে? 20%-এর মান হচ্ছে যদি 120 টাকা হয়, তাহলে 120%-এর মান কত হবে? তাহলে আমরা কীভাবে করবো দেখো, এটা ফার্স্ট 20% বলেছে 120 টাকা, তাহলে আমাদের চেয়েছে হচ্ছে 120%-এর মান কত? তাহলে 120/20 ইন্টু 120, তাহলে এই কেটে গেল, এটা 6 দিয়ে কাটলো, 6 12 72, তাহলে 720 টাকা। তাহলে অ্যান্সার কত? ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 78টায় কী বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 95% হলে লাভের হার কত হবে? তাহলে লাভের হার কীভাবে বের করবে? ফার্স্ট আমরা দেখো এখানে যেরকম বলেছে সেরকমভাবে করবো আমরা। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য বলে দিয়েছে, বিক্রয় মূল্যের মানে এসপির 95%। তাহলে আমরা সিপি বাই এসপির মানটা পেয়ে যাব কত? 95/100। এটা কাটাকুটি করলে এটা হবে 5 দিয়ে যদি কাটো 19, এখানে 20, তাহলে 19 আর 20 হচ্ছে রেশিও পেয়ে গেলাম আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসে। তারপরে আমাদের কি আসবে এবারে? লাভের হার চেয়েছে। লাভের হার কীভাবে পাবো আমরা? 1/19। সবসময় আমরা লাভ কিসের বিচার করি? লাভের হার। এটা সবসময় লাভ বিচার করি আমরা কস্ট প্রাইস দেবো। তাহলে 19 যেহেতু কস্ট প্রাইস, তাহলে 1 বাই, আর এদের মধ্যে গ্যাপ কত? 1, তাহলে লাভ হচ্ছে 1, তাহলে 1/19 ইন্টু 100, তাহলে কত আসলো? এখান থেকে 100কে ভাগ করো 19 দিয়ে, তাহলে 5 19 95 আসলো, 5.0 আসলো। তাহলে 2 দিয়ে যাবে, 19 দুগুণ 38, আবার 2 1 12 আছে, পয়েন্টের জন্য 0 আসলো, আর 5 19 95, 6 19 60, আর হচ্ছে 54 144, সরি 6 19 মানে 60,
আর 54, তাই তো 114। এই হচ্ছে নিয়ার বাই, মানে 5.25, মানে অতটা করার দরকার নেই আমাদের, জাস্ট 5.2 আসলেই আমরা কিন্তু উত্তর বসিয়ে দিতে পারবো ডি। নেক্সট, তারপরে 79 থেকে কী বলছে, একটি জামার ধার্য মূল্যের ওপরে 20% ছাড় দিলে তাতে 150 টাকা বেঁচে যায়, তবে জামাটির বিক্রয় মূল্য কত? জামাটির বিক্রয় মূল্য কত আমরা কীভাবে করবো তাহলে? আচ্ছা, 20% বলেছে, মানে 20% আমরা কত জানি? 1/5 জানি। তাহলে এমপি হচ্ছে ধার্য মূল্য 5, এসপি কত? 4 হলো। তাহলে এবার বলছে 20% মানে হচ্ছে 150 টাকার সমান। এখানে বলেই দিয়েছে একটি জামার ধার্য মূল্যের ওপরে যদি 20% ছাড় দেওয়া হয়, তাতে 150 টাকা সে ছাড় পায়, মানে তার বেঁচে যায়। তাহলে ছাড় পাচ্ছে কত? 20%, আর 20% সমতুল্যই হচ্ছে 150 টাকা। তাহলে জামার মূল্য তাহলে কত হবে? ছাড় যেহেতু পেয়েছে 20%, তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে নিশ্চয়ই 80% দোকানদারের, আর সেটাই হচ্ছে সেই বিক্রয় মূল্যটাই তারও বের করতে হবে। তাহলে 80%ই কত হবে? এখানে 150/20 ইন্টু 80, তাহলে এটা 4 দিয়ে কেটে দিলাম, তাহলে অ্যান্সার হবে কত? 600 টাকায় সে বিক্রি করছে। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক। এই 80%টা নিশ্চয়ই বুঝেছ যে 100%-এর হচ্ছে তার ধার্য মূল্য ছিল, সেখান থেকে 20% সে কমিয়ে দিয়েছে, তাহলে তার এসপি হচ্ছে 80%। ঠিক আছে, তাহলে 600 হচ্ছে অ্যান্সার 79 দাগের। নেক্সট চলো, 80 দাগে কী বলছে দেখো। বলছে যে এ বিকে 2500 টাকা এবং সিকে কিছু মূল্য 7% বার্ষিক সরল সুদের হারে 4 বছরের জন্য ধার দেয়। 4 বছর পরে এ সুদ হিসাবে মোট এত টাকা পায়, তবে এ সিকে কত টাকা ধার দেয়? তাহলে এ সিকে কত টাকা ধার দেয় কীভাবে করবে এই অঙ্কটা? দেখো, ফার্স্ট আমরা 2500 টাকা সিকে কত হারে দিচ্ছে? 7% বার্ষিক সুদে, সরল সুদে দিচ্ছে। কত বছরের জন্য? 4 বছরের জন্য দিচ্ছে। আচ্ছা, এটা একটা টি/100 এইভাবে আমরা লিখে নিলাম। আরেকজনকে দিচ্ছে কত? সেই 4 বছরের জন্যই দিচ্ছে, ওটা হচ্ছে 7% সরল সুদে। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বলে দেওয়া নেই, এইটা খুঁজতে হবে। আর সুদটা বলে দেওয়া আছে 1120 টাকা। তাহলে আমরা কাটাকুটি করো, কাটাকুটি হলে এখানে হচ্ছে উপরে আসলো 700। আচ্ছা, কেন 700 হলো? কারণ 25 × 4 করলে 100, 100 × 7 করলে 700 আসলো। আর এখানে আসলো হচ্ছে 7p, আর 4 দিয়ে এটাকে কাটলাম, 25 আসলো, তাহলে নিচে 25, আর এখানে চলে গেল হচ্ছে 1120, মানে 1120। এইবারে 700কে ওইদিকে নিয়ে যাও, তাহলে 7p/25, 700কে ওইদিকে নিয়ে গেলে 1120 মাইনাস 700, তাহলে 7p/25 এখানে আসলো, এখানে 300 আর 120 মানে হচ্ছে 420। এবার এটাকে 7 দিয়ে কাটা যাবে, 6 7 42 মানে 60। তাহলে পি এর মান কত হবে? 25 × 60, 6 25 150 মানে 1500 টাকা হচ্ছে এ সিকে দিয়েছিল, ধার দিয়েছিল। তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 81 দাগে কী বলছে, কিছু মূলধনের বার্ষিক 3% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 101.50 টাকা। তো একই মূলধনে 3% সুদের হারে 2 বছরের সরল সুদ কত হবে? মানে চক্রবৃদ্ধি সুদে হচ্ছে চক্রবৃদ্ধির যে বার্ষিক সুদ 2 বছরে, সেটা হচ্ছে 1150 টাকা। সেই একই মানে 3% সরল সুদেরই 2 বছরে, তাহলে সরল সুদ কত হবে? তাহলে এটা কীভাবে করবো আমরা? দেখো, আমরা চক্রবৃদ্ধি সুদ যখন 2 বছরের করতে হয়, তাহলে 3% হিসাবে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ মানে সাকসেসিভ আকারে আসে। তাহলে 3% + 3% + 3 × 3/100, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের 2 বছরের জন্য। তাহলে 6% এখানে আসলো, আর এখানে 3 × 3 = 9 মানে 0.09, মানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আসলো কত? 6.09% আসলো। আচ্ছা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদের ক্ষেত্রে সরল সুদের হার 2 বছরে হচ্ছে 2 × 3%। প্রতি বছর যেহেতু 3% করে 2 বছরের জন্য, তাহলে 2 × 3% মানে 6% আসলো। তাহলে এখানে বলে দেওয়া আছে যে 6.09% মানেই হচ্ছে আমরা সুদ পেয়েছি কত? 101.50 টাকা, 50 টাকা।
এবার 6% তাহলে কত পাবো আমরা? তাহলে 10150 পয়েন্ট বসাও, এখানে 0 আর এখানে নিচে আসলো 6.09 ইন্টু 6। এবার পয়েন্ট দুটোরই পয়েন্ট তুলে দিলাম। তারপরে এবারে দেখো আমরা কাটাকুটি কীভাবে করবো। এখানে 3 দিয়ে কাটলাম এটাকে, তাহলে 3 দিয়ে কাটলে এটা সরি হ্যাঁ 3 দিয়ে কাটতে হবে, তাহলে 203, 3 দুগুণ 6 আর 3 3কে 9, আর এখানে 3 দিয়ে কাটলে এটা 2 আসলো। এবারে দেখো, আচ্ছা এবার দেখো এটা সরাসরি 5 দিয়ে কেটে যাবে। 203কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 1015 আসে। তাহলে 5 দিয়ে কাটলে কত? এটাকে পুরোপুরি আমরা কেটে দিলাম, তাহলে 5 আসলো এখানে 50। তাহলে উত্তর আসলো হচ্ছে 50 এখানে, আর এখানে 2 আছে, তাহলে উত্তর আসলো 100 টাকা হবে সরল সুদের 2 বছরে। নেক্সট চলো, 82 কী বলছে, এ বি ও সি একা একটি কাজ করে যথাক্রমে 24, 6 এবং 12 দিনে। তারা একসঙ্গে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? তো কীভাবে করবে এই অঙ্কটা 82 দেখো 82 ক্ষেত্রে এ বি সি, এটা হচ্ছে 24, বি হচ্ছে 6 আর সি হচ্ছে 12। নেক্সট তাহলে এখানে আমাদের লসাগু আসছে 24ই লসাগু হবে। তো ফার্স্ট 1 4 4 ছক 24 আর হচ্ছে 12 দুগুণ 24। তাহলে এইটা হচ্ছে দক্ষতা পেলাম আমরা, এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে টোটাল কাজ। এটা কীভাবে পাচ্ছি আমরা? আমাদের সূত্র যেটা আছে, টোটাল কাজ ইকুয়ালস টু সময় ইন্টু দক্ষতা। এইখান থেকে কিন্তু আমরা এইটা বের করলাম, ঠিক আছে। এইবারে দেখো কি হচ্ছে, যে বলছে তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে একসঙ্গে তাদের দক্ষতা কত? দক্ষতা এ বি আর সি এর একসঙ্গে দক্ষতা কত? এখানে যোগ করো, 1 + 4 + 2 করলে এখানে আসবে 7। তাহলে উত্তর কত, মানে সময় লাগবে কত? সময় হচ্ছে 24/7, এটা দক্ষতা। মানে এখানে টোটাল কাজ ছিল 24, এই যে টোটাল কাজ, আর এখানে সময়টা বের করতে হবে, দক্ষতা জানা আছে আমাদের 7, তাহলে সময় টোটাল কাজ বাই দক্ষতা করে দিলে সময় চলে আসলো। তাহলে কতদিনে কাজটা কমপ্লিট করবে? এখানে ভাগ করো 24কে 7 দিয়ে, তাহলে 3 × 7 = 21, পড়ে থাকলো 3, তাহলে 3/7, তাহলে অ্যান্সার সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 83 কী বলেছে, 12টি মেশিন প্রতিদিন 6 ঘন্টা চালিয়ে একটি ভর্তি রিজার্ভার খালি করে 15 দিনে। তবে প্রতিদিন 9 ঘন্টা চালিয়ে 12 দিনে ভর্তি রিজার্ভারটি খালি করতে কতদিন সময়, কতগুলি মেশিন চালাতে হবে? তাহলে 12টি মেশিন 6 ঘন্টা করে চালাচ্ছে আর 15 দিন সময় লাগছে। সেইটাকে আবার যদি প্রতিদিন 9 ঘন্টা করে চালিয়ে 12 দিনে কটি মেশিন, মানে এখানে যদি আমি কটি মেশিনকে এক্স ধরে নিই তাহলে কটি মেশিনে এই রিজার্ভারটি খালি হবে। তাহলে 12 দিয়ে 12 কাটলাম, আর এই 9কে যদি আমরা ফার্স্টে 3 দিয়ে কেটে এখানে 2 আসলো, এটা হচ্ছে 5, তাহলে এক্স হচ্ছে 10। তাহলে 10টি মেশিনে এটি সম্ভব হবে, খালি করা সম্ভব হবে। এবারে নেক্সট চলো, 84 কী বলছে, একটি ট্রেন 162 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম এবং 120 মিটার দৈর্ঘ্য অন্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে যথাক্রমে 18 সেকেন্ডে এবং 15 সেকেন্ডে। তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? এখানে কীভাবে করবে দাঁড়াও, আচ্ছা তাহলে 84 ক্ষেত্রে দেখো ট্রেনটার দৈর্ঘ্য ধরে নাও, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 162 হচ্ছে এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর তার সঙ্গে এটা দৈর্ঘ্য বাই সময়। আমাদের জানা আছে সূত্র জানা, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। ডি হচ্ছে ডিস্টেন্স, এস হচ্ছে গতিবেগ, আর টি হচ্ছে সময়। তাহলে ডিস্টেন্স মানে এখানে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, এবং তাহলে তার গতিবেগটা কীভাবে বের করবো? তাহলে সময়কে যদি ভাগ করে দাও তাহলে সেটা হচ্ছে তার গতিবেগ। ট্রেনটির গতিবেগ কত? তাহলে 18 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হচ্ছে গতিবেগ। এইটার সঙ্গে সমান হচ্ছে এক্স প্লাস 120/15 সেকেন্ড। ট্রেন যেহেতু একটাই ট্রেন তাহলে তার গতিবেগ সেম হবে। তাহলে এবার এইটাকে ইকুয়েশনটাকে সলভ করো, এটা হচ্ছে 3 দিয়ে কাটা হলে তাহলে এখানে 6, এটা 5, দু সাইডে গুণ করো, তাহলে 5x
প্লাস হচ্ছে 5 × 80 আর 5 × 10 মানে 190 ইকুয়ালস টু 6x প্লাস হচ্ছে 6 × 12 মানে 720। তাহলে অ্যান্সার আসবে এই এক্স ইকুয়ালস টু তাহলে আসলো 720 মাইনাস 190। উত্তর আসলে হচ্ছে 0, 9 3 9 আর 3 করলে 12, হাতে 1, 5, 530। আরে দাঁড়াও, একটু কোনো জায়গায় গন্ডগোল হয়েছে, একটু দেখি। 5 দিয়ে কাটলাম, এই 3 দিয়ে কাটলে এখানে 3 6 18 আর 5 দিয়ে গুণ করলে 5। ও আচ্ছা, সরি, ভুল হয়েছে এই জায়গাটা, একটুখানি এই জায়গাটা ভুল হয়েছে অনেকটাই। 5 দিয়ে গুণ করলে দাঁড়াও একটু, হ্যাঁ, আরে এইবার দেখো 5x। ওকে, 84 থেকে কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে যে একটি ট্রেন 162 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এবং 120 মিটার দীর্ঘ অন্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে যথাক্রমে 18 সেকেন্ডে এবং 15 সেকেন্ডে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমরা কীভাবে ধরে নিলাম? ফার্স্ট আগে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স ধরে নিলাম। তাহলে যদি ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেন লেন্থ, ট্রেনটির দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স প্লাস 162 হচ্ছে টোটাল ডিস্টেন্স, মানে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত সময় যাচ্ছে? 18 সেকেন্ডে যাচ্ছে। আমরা জানি ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু গতিবেগ ইন্টু টাইম। তাহলে সেই যে পরিমাণ দূরত্ব যাচ্ছে বাই টাইম করলে সেই স্পিড হয়ে গেল, স্পিড পাওয়া গেল। এবার এইটা আবার এক্স প্লাস 120 বাই 15 এর সঙ্গে সমান হবে, কারণ সেম, এটাও গতিবেগ আর এটাও গতিবেগ। তো তাহলে আমরা যদি ইকুয়েশনটা সলভ করি তাহলে কী হবে? এখানে 3 দিয়ে কাটলে 6, এটা 5 আসলো, দুই সাইডে গুণ করে দাও, 5কে গুণ করলে 5x প্লাস 5 × 80 আর 10 মানে 80 বলতে 800 আর 5 × 10 মানে 810 আসলো। তাহলে এদিকে 6x করলাম আর 6 × 72 মানে 720। তাহলে 5xটা এদিকে নিয়ে গেলে x আর 810 মাইনাস 720 করলে 90। অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো এবারে 25 দাগে কী বলছে? একটি নৌকা স্রোতের প্রতিকূলে 24 কিমি ও স্রোতের অনুকূলে 36 কিমি যায় মোট 6 ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি ও স্রোতের অনুকূলে 24 কিমি যায় 6 ঘন্টা 30 মিনিটে বা 6.5 ঘন্টায় যায়, তবে স্রোতের গতিবেগ কত হবে? তো এবার আমরা কীভাবে করবো এটা দেখো, 24 বাই প্রতিকূলে বলেছে, মানে প্রতিকূলে আমরা ভি ধরছি আমরা নৌকার বেগ, আর মাইনাস ইউ এটা হচ্ছে প্রতিকূল বেগ, ভি মাইনাস ইউ হচ্ছে প্রতিকূল বেগ, আর তার সঙ্গে 36 বাই ভি প্লাস ইউ, ভি হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ করলে অনুকূল বেগ পেয়ে গেলাম। এটা কত সময় লাগছে? 6 ঘন্টা লাগছে। আবার বলেছে 36 কিমি যায় প্রতিকূলে যাচ্ছে, ইউ মাইনাস ভিতে যাচ্ছে, আবার 24 কিমি যায় ইউ প্লাস ভি অনুকূলে যাচ্ছে, এটা টোটাল সময় লাগছে কত? 6 ঘন্টা 30 মিনিট। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট আমরা এখানে ধরে নিই একটা, এই অনুকূল প্রতিকূল, যেটা প্রতিকূলের যে অনুন্নক ভি মাইনাস ইউ, এটাকে আমরা ওয়াই ধরলাম, আর 1 বাই ভি প্লাস ইউ একে আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমরা ইকুয়েশানে ভ্যালু, এই চলরাশিগুলো বসিয়ে দিলাম, তাহলে কত আসবে? 24x, এই 24y প্লাস 36x ইকুয়ালস টু 6, আর এখানে আসছে 36y প্লাস 24x ইকুয়ালস টু 6 × 12 প্লাস 1, 13/2 করে দিলাম। তাহলে এই দুটো ইকুয়েশানের ওয়াইটাকে ধরো আমি সমান করতে চাই, তাহলে আমি ওয়াইকে সমান করতে গেলে এখানে আমি 72 আনতে হবে। তাহলে দুই সাইডে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 3 24 × 72 মানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে, একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আসলো কত এই জায়গাটা? 72y, না পরিষ্কারভাবে লিখছি দাঁড়াও, তাহলে এই ইকুয়েশানটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, আর এই ইকুয়েশানটাকে পুরোটাকে আমি 2 দিয়ে গুণ করলাম। তাহলে ইকুয়েশানটা আসলো কি? দুটো ইকুয়েশান 72y প্লাস 3 36, 3 দুগুণ 3 3 9 মানে 90, আর 18 মানে 108
এক্স ইকুয়ালস টু 3 ছক 18, এইটা আসলো। আর পরের যে ইকুয়েশনটা সেখানে 2 দিয়ে গুণ করলে কত আসবে, 72y প্লাস হচ্ছে 2 দিয়ে গুণ করলে 2 24 48 এক্স ইকুয়ালস টু এখানে 13 আসলো। এইবারে যে এই ইকুয়েশনটা, এইবারে আমি এটা একটু ছোট করে করি, দাঁড়াও একটু মানে এটা ছোট করতে হবে। আচ্ছা, এবার এই ইকুয়েশনটা দেখো এখানে, এই জায়গাটায় আমি মাইনাস বসিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটাতে মানে সাইন চেঞ্জ করলাম। তাহলে এখানে 72y মাইনাস 72y কেটে গেল, আর এখানে 108 মাইনাস 48 108x মাইনাস 48x করলে কত, বিয়োগ করলে কত হবে, 60x আসলো। আর এখানে 18 বা মাইনাস 13 করলে 5 আসলো, তাহলে x আসবে কত, 5/60 মানে 1/12। এইবার এক্স সমতুল্য আমরা ধরেছিলাম কি, এক্স ধরেছিলাম হচ্ছে এখানে লিখছি, তাহলে এক্স যেহেতু আমরা ধরেছিলাম 1/v প্লাস ইউ ধরেছিলাম, তাহলে এইটা মানে হচ্ছে 12, তাহলে ভি প্লাস ইউ কত, 12 আসলো। আর এইদিকে দেখো ওয়াই আমরা কীভাবে বের করব, এক্সের মান পেয়ে গেছি, তাহলে এখানে মান বসিয়ে দাও, 24y প্লাস 36 ইন্টু 1/12 ইকুয়ালস টু 6, তাহলে কাটাকুটি করলে 3, তাহলে 24y ইকুয়ালস টু 6 মাইনাস 3 করে দিলাম, তাহলে y ইকুয়ালস টু 1/8 আসলো। এই জায়গা থেকে y এর মান আসলো 1/8। তাহলে y যেহেতু আমরা ধরেছিলাম 1/v মাইনাস ইউ, তাহলে আসবে কত, উল্টে দিলে v মাইনাস ইউ ইকুয়ালস টু 8 আসলো। এবার কাটাকুটি করো, আমাদের চেয়েছে যেহেতু কি, আমাদের চেয়েছে হচ্ছে এখানে কি চেয়েছে, এটা হচ্ছে স্রোতের বেগ চেয়েছে, মানে ইউ এর মান চেয়েছে, তাহলে আমরা সাইন চেঞ্জ করে নিলাম, এখানে মাইনাস করে দিলাম, এটা প্লাস করে দিলাম, আর এখানে মাইনাস করে দিলাম, তাহলে ভিটা কেটে গেল, মানে বোটের স্পিড কেটে গেল, তাহলে 2u ইকুয়ালস টু 20 আসলো। তাহলে ইউ এর মান কত, 10, তাহলে 10 স্রোতের গতিবেগ তাহলে কত আসলো, দাঁড়াও আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, আচ্ছা এই জায়গাটা একটুখানি ভুল হয়েছে এখানে, দাঁড়াও এই জায়গাটা এটা বিয়োগ আছে, তো 12 মাইনাস 8 করলে এটা 4 আসলো, তাহলে ইউ এর মান কত, 2 আসলো, 2 কিমি পার আওয়ার। অ্যান্সার হচ্ছে বিয়ের দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো এবারে, আচ্ছা এবারে দেখো, এবার বলছে 86 দাগের অ্যান্সার, 86 দাগটা কীভাবে করবো, একটি পাত্রে তরলের মিশ্রণ এ ও বি এর তরলের অনুপাত হচ্ছে 4:1, তাহলে এখানে আমরা লিখি এ আর বি হচ্ছে 4:1, আর বলেছে পাত্রে মিশ্রণ তুলে নিয়ে তাতে 10 লিটার বি তরল ঢাললে, 10 লিটার বি তরল ঢাললে তার মান কত হবে, দাঁড়াও, তাহলে এখানে 2:3 আসছে, যদি বি তরল ঢালা হয় তাহলে অনুপাত, নতুন অনুপাত কত আসছে, 2:3 আসছে। তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে বি চেঞ্জ হওয়ার কথা, আমাদের এ চেঞ্জ হবে না, তাহলে এর অনুপাতটা আমরা সেম করি, এখানে 4 আছে মানে এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে আসলো কি নতুন যেটা 4:1, আর এখানে হচ্ছে 4:6, তাহলে এখানে গ্যাপ কত, 5-এর গ্যাপ, আর এটা বি কত যোগ করা হয়েছে, 10 লিটার যোগ করা হয়েছে, তাহলে 5 সমতুল্য 10, তাহলে 1 সমতুল্য কত, 2। এবার চেয়েছে হচ্ছে এর মানটা চেয়েছে, তাহলে এ যেহেতু আমরা এখানে 4 লেখা আছে, 4 অনুপাত আছে, তাহলে 4 সমতুল্য কত, 8, তাহলে অ্যান্সার হচ্ছে 8 লিটার, 10 লিটার এটা 2 লিটার, এটা 8 লিটার আসলো, তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 87 দাগে কী বলছে, 4 জন ভাইয়ের বয়সের গড় 12 জন, যদি তাদের মায়ের বয়স তাদের সঙ্গে ধরা হয় তবে বয়সের গড় বাড়ে 5 বছর, তাহলে তাদের মায়ের বয়স কত হবে। আচ্ছা তাহলে এখানে কীভাবে করবে দেখো, এটা 4 জনের বয়সের গড়, 4 জনের বয়সের গড় হচ্ছে 12 বছর, যেই মাকে যোগ অ্যাড করা হলো, মায়ের বয়স যোগ করার ফলে মায়ের বয়স তাহলে কি হবে, এখানে 12 বছর তো হতেই হবে, তার সঙ্গে 5 জনের কত করে বেড়েছে, 5 বছর করে বেড়েছে, মায়ের বয়স যোগ হওয়ার জন্য এই
গড়ের সঙ্গে মায়ের বয়স যোগ হওয়ার জন্য প্রত্যেকের 5 বছর করে বেড়েছে 5 জনের, তাহলে এখানে হবে 12 প্লাস হচ্ছে 25, তাহলে 37 বছর হচ্ছে মায়ের বয়স, তাহলে অ্যান্সার হবে এর দ্বারা অ্যান্সার সঠিক। নেক্সট চলো, অষ্টআশি দাগে কী বলছে, এ মাইনাস বি, এ মাইনাস 2b, এ মাইনাস 3b, ডট ডট ডট, তাহলে বলেছে 10তম, 20তম এবং 25তম পদ 10 হলে 10তম, 20তম, 10তম, 20 এবং 20তম পদ 10 হলে এক্স পদটি কত হবে। তাহলে এখানে কীভাবে করবে দেখো, 10তম পদ হচ্ছে, তাহলে এ মাইনাস 9b, দেখো এখানে ফার্স্ট যে পদটা আছে সেখানে হচ্ছে এ মাইনাস 0 ইন্টু বি, তার মানে এ আসলো। এখানে দ্বিতীয় পদ মানে এ মাইনাস 1b, যার পজিশান অনুযায়ী 1 করে কম আছে, তাহলে এখানে 10তম পদ মানে 9b হবে। পজিশান হচ্ছে 10, তাহলে 10 মাইনাস 1 করলে 9b আসলো, তাহলে 10তম পদ 9b। এইটাকে বলেছে কত, এইটা সমতুল্য হচ্ছে, এটা বলে দেওয়া 20 বলে দেওয়া। আর 20তম পদ মানে এ 19, এ মাইনাস 19b ইকুয়ালস টু বলে দেওয়া 10, তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে, মাইনাস প্লাস মাইনাস, এটা কাটলো, তাহলে এখানে আসবে 10b ইকুয়ালস টু 10, তাহলে বি এর মান হচ্ছে 1, আর এর মান তাহলে কত, এর মান বি এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এ ইকুয়ালস টু 29, এই মানটা আসলো। এবারে বলেছে এক্সতম পদের ক্ষেত্রে কী হবে, তাহলে এক্সতম পদ হলে এ মাইনাস এক্স মাইনাস 1, এক্সতম পদ মানে এক্স, তার সঙ্গে 1 বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে এক্সতম পদ হবে এবং তার সঙ্গে বি অ্যাড হবে। এবার এর মান আমরা জানি হচ্ছে 29 আর বি এর মান তো 1, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু 1, তাহলে এখানে যদি 29 মাইনাস এক্স প্লাস 1, তাহলে 30 মাইনাস এক্স, অ্যান্সার হচ্ছে ডি এর জায়গায় অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 89 দায় কী বলছে, একটি ধনাত্মক সংখ্যা 2/3 এবং সংখ্যাটি অনন্যক এত অংশ সমান। একটি ধনাত্মক সংখ্যা ধরলাম এক্স, ধনাত্মক সংখ্যা এক্স ধরে নিলাম, ধনাত্মক সংখ্যা এক্স ধরে নিলাম। তাহলে এখানে বলেছে সংখ্যার 2/3 অংশ, সংখ্যাটির অনন্যকের এত অংশ, তাহলে সংখ্যাটির 2/3 অংশ, অনন্যক বলতে 1/x, এইটার 25/216। এবার এটা কাটাকুটি করা যাবে কি, কাটাকুটি হ্যাঁ যাবে, 3 দিয়ে কাটা যাবে, 3 7 21 আর 2 72 আসলো। আচ্ছা, তাহলে এক্স এদিকে চলে গেল, এক্স স্কোয়ার, ওইদিকে হচ্ছে 25/72 ইন্টু 2 করলে 144। তাহলে এবার আমরা জানি রুট করে দিলে ওপরে আসলো 5, 25-এর রুট 5 আর 144-এর রুট হচ্ছে 12, তাহলে 5/12, অ্যান্সার কত হবে, বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 90 দাগে চলো, বলছে কি যে 81, 82, 83 ডট ডট 89 এর একক ঘরের অঙ্ক কত হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো 81, 82, 83 ইন্টু ডট 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 89 এই অবধি আসলো। তাহলে এখানে দেখো লাস্ট যে সংখ্যাটা, এখানে একক সংখ্যা তো লাস্টের সংখ্যাগুলোই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 এরকম করে করে ইন্টু 9 অবধি আসলো। এবার দেখো এর মধ্যে কিন্তু 4, এর মধ্যে 5ও আছে, তাহলে 5 ইন্টু 2 করলে 0 চলে আসলো, তাহলে 0 যদি চলে আসে তাহলে লাস্টে তো 0ই বসবে, সে যাই সংখ্যা থাকুক না কেন লাস্টে 0ই আসবে, তাহলে অ্যান্সার কত হবে, এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 91-তে কী বলছে, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আগে ফার্স্ট সূত্র জানতে হবে, সূত্রটা ফার্স্ট লিখি, এ কিউব বি কিউব সি কিউব ইকুয়ালস টু 3abc, যখন এ বি আর সি এর মান কত 0 হবে। তাহলে এইবার দেখো এখানে আমরা এ হিসাবে ধরে নিলাম হচ্ছে 0.111, বি হিসাবে ধরলাম 0.222, সি হিসাবে ধরলাম 0.333, তাহলে এটা যোগ করো, এ বি সি 0.111 0, আচ্ছা এখানে সরি এটা ভুল হয়েছে, সিটা ধরতে হবে হচ্ছে, এই যাও সিটা এখানে দেখো কিন্তু এখানে আছে -0.33 হোল টু দি পাওয়ার কিউব, আর কিউবের ক্ষেত্রে মাইনাস কিন্তু ভেতরে ঢোকানো যায়, মানে ধরো মাইনাস বি হোল টু দি পাওয়ার কিউব থাকে, তাহলে মাইনাস বি হয়,
দেখো এরকম ব্যাপারটা হচ্ছে এইটা, যদি মাইনাস বি তার কিউব থাকে তাহলে কিন্তু মাইনাস বি ইন্টু মাইনাস বি ইন্টু মাইনাস বি, তাহলে তিনটে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বেরিয়ে আসে, ব্র্যাকেটের বাইরে বেরিয়ে আসে, সেই কথাটাই বলছি আমি। তো সেক্ষেত্রে তাহলে বাইরে যখন মাইনাস বেরিয়ে আসতে পারে তাহলে ভেতরেও ঢোকানো যেতে পারে ব্র্যাকেটের ভেতরে। তো এখানে আমি সিকে ধরলাম কত, মাইনাস 0.333, তো এখানে বি হচ্ছে 0.222 আর প্লাস অফ মাইনাস 0.333, এইটা নিলাম। তাহলে এবার দেখো এখানে যোগ করলে কিন্তু এটা সরাসরি জিরো আসছে, তাহলে আমাদের এইটা স্যাটিসফাই করছে, এই সূত্রটা স্যাটিসফাই করছে। এইবারে আমরা কি করব, যে এই সূত্রে আমরা মানটা বসিয়ে দেবো, প্রত্যেকের মানটা বসিয়ে দিলে আমাদের উত্তর কত আসবে একবার দেখব, চলো দেখি। ওকে দাঁড়াও, তাহলে 0.11 হোল টু দি পাওয়ার কিউব প্লাস 0.222 হোল টু দি পাওয়ার কিউব প্লাস এই যে মাইনাস এখানে বসিয়ে দিলাম, এই সিটা ধরেছিলাম এইটা, তাহলে হোল টু দি পাওয়ার কিউব, তাহলে উত্তর কত আসলো 3 ইন্টু এই সূত্রটা বসাচ্ছি 3 ইন্টু 0.111 ইন্টু 0.222 ইন্টু মাইনাস 0.333, ঠিক আছে। এইবারে দেখো 3 যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে আসলো কি, এইটা কিন্তু এইটা সমান আসলো, তাহলে আমাদের মাইনাস 0.333 হোল স্কোয়ার বসাতে পারি, কারণ দেখো 3কে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে কিন্তু 0.333 আসছে, তাহলে দুটো 0.33 মানে স্কোয়ার বসিয়ে দিলাম, ইন্টু তার সঙ্গে বসালাম হচ্ছে 0.222, এইটা হলো, এই মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার দেখো একটু ছোট করে নিই তারা, হ্যাঁ এইবার দেখো, এবার আসল যে আমাদের মানটা বসানো আছে বা ইকুয়েশানটা দেওয়া আছে সেটা আমরা লিখি 0.11 তার কিউব প্লাস 0.222 কিউব মাইনাস 0.333 কিউব প্লাস 0.333 তার স্কোয়ার আর 0.222 তার কিউব। এইবার দেখো এই জায়গাটায় এই জায়গাটায় আমরা এই মানটা বসিয়ে দেবো, এই মানটা, এর যে মান কত বেরিয়েছে এই যে মানটা, এই মানটা বসিয়ে দেবো এখানে, দেখো তাহলে ব্র্যাকেটে আসলো এইটা, টোটালটা ব্র্যাকেট এটা, তাহলে আমাদের আসলো হচ্ছে মাইনাস 0.33, এখানে ব্র্যাকেট আসলো 33 তার স্কোয়ার ইন্টু 0.222 আর এই জায়গাটায় প্লাস আকারে আছে, প্লাস হচ্ছে, এবার এইটা বসাবো, এইটা 0.333 স্কোয়ার 0.222, এবার তারপরে দেখো এটা কিন্তু এইটা আর এইটা সমান, এখানে কিউব আসলো, এটা সমান, তাহলে এটা কিন্তু কেটে গেল, তাহলে আসলো কি জিরোর কিউব মানে এখানে জিরোই হবে, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 91 তো হয়ে গেল, এবার 92, একটি পরিবারে বাবা মা এবং পুত্র মানে ফাদার মাদার এবং সন, তাদের বর্তমান বয়সের অনুপাত 8:5:2 বলে দেওয়া আছে। বাবার বর্তমান বয়স হচ্ছে 48 যদি হয় তাহলে বাবার বর্তমান বয়স 48, তাহলে এখানে কাটাকুটি করলে 1 সমতুল্য আসলো, মানে 8 সমতুল্য 48 মানে 1 সমতুল্য 6, তাহলে টোটাল পরিবারের এখানে কত, টোটাল পরিবারের এখানে 5 আর 2 7 আর 14 15, টোটাল পরিবারের অনুপাতের যোগফল হচ্ছে 15, তাহলে এখানে 15 কত আসলো, 6 15 90 আসলো। আচ্ছা 6 যদি 90 আসে তাহলে দেখো বলেছে কি, বাবার বর্তমান বয়স যদি 48 হয় 3 বছর পরে পরিবারের গড় বয়স কত, তাহলে পরিবারের মোট বয়স কিন্তু 90, ঠিক আছে, পরিবারের মোট বয়স 90, তাহলে পরিবারের এখন বর্তমান গড় বয়স পরিবারের আচ্ছা 90, আর এখানে 3 জন আছে চলে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত 30 আসলো। তাহলে যেহেতু 3 বছর পরে মানে প্রত্যেকে 3 করে বাড়বে, আর গড়ের ক্ষেত্রে প্রত্যেকের যদি সমান সংখ্যায় বাড়ে, সমান নাম্বারে বাড়ে, তাহলে কিন্তু গড়ের সঙ্গেই 3 যোগ করে দিতে হয়, তাহলে 3 বছর পরে বয়স কত, গড় বয়স 30 আর 3 বছর যোগ করে দিলাম, তাহলে 33 বছর, মানে অ্যান্সার হচ্ছে সি এর দাগের অ্যান্সার সঠিক। 93তে কী বলছে দেখো,
93টা বলছে যে প্রতি 10 বছর পর মূলধনের সঙ্গে সুদ একসঙ্গে করা হলে তবে বার্ষিক 5% সরল সুদের হারে 50,000 টাকা কত সময় দ্বিগুণ হবে। তাহলে 50,000 টাকার দ্বিগুণ মানে কত? 1 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ 1 লাখ। 50,000 টাকার দ্বিগুণ মানে কি? 1 লাখ। এবার বলেছে প্রতি 10 বছর যে সুদ আসবে সেইটা মূলধনের সঙ্গে যোগ করে দিয়ে সেইটাই মূলধন হবে বলতে চাইছে। তাহলে আমরা ফার্স্ট 10 বছরের সুদ বের করে নিই। 10 বছরের সুদ ইকুয়ালস টু মূলধন হচ্ছে 50,000 টাকা, 10 বছরের জন্য রাখছে কত সুদে? সুদ বলেছে এখানে কত? 5% সুদ, আর বাই PRT বাই 100। তাহলে এখানে কাটাকুটি করলাম, মান কত আসবে? এখানে 25,000 টাকা আসলো। 10 বছরে 25,000 টাকা সুদ আসলো। এইবার এই সুদটা বলেছে যে মূলধন ছিল 50,000 টাকা, তার সঙ্গে যোগ করে যেটা আসবে সেইটাই মূলধন হিসাবে পরে সুদগুলো তুমি বের করো। তাহলে এবারে যদি এখন মূলধন 50,000 টাকা প্লাস 25,000 টাকা, তাহলে আসলো কত? 75,000 টাকা। এইবার এই মূলধন পেয়ে গেলাম। এবার এই 75,000 টাকা বলেছে, এবার এই 75,000 টাকার উপরে আরও কত লাগবে? আমাদের 25,000 টাকা এক্সট্রা লাগবে, তাহলে 1 লাখ হবে। তাহলে আমাদের সুদ লাগবে হচ্ছে 25,000 টাকা, তাহলে সে দ্বিগুণ হবে, তাহলে 50,000 টাকা দ্বিগুণ হবে। তাহলে 25,000 টাকা হচ্ছে সুদ, মূলধন এখন হলো 75,000 টাকা, আর সময়টা আমাদের বের করতে হবে কত সময় 25,000 টাকা আসবে। আর এখন সুদ তো বলেই দেওয়া আছে 5% করে। তাহলে কাটাকুটি করো। আচ্ছা দাঁড়াও, এটা না কেটে এইভাবে করলেই ভালো হবে। তাহলে এই 25,000 টাকা আর 75,000 টাকা কাটলে কী হবে? 3 আসলো এখানে। আর এই 5কে যদি আমি 100কে 5 দিয়ে কাটি তাহলে কত? 20। তাহলে টি আসলো কত? 20/3। তাহলে এখানে 20, 3 5 3 6 18 আসলো। আর এখানে 2, তাহলে হচ্ছে 2/3, মানে 10 বছর আর হচ্ছে আরও এক্সট্রা 6 বছর 2/3 অংশ, 6 প্লাস 2/3 বছর, মানে 16 বছর আর 2/3 বছর, টোটাল এত সময় লাগবে। অ্যান্সার কত? এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, নেক্সট 94 দাগে কী বলেছে দেখো। বলছে 3600 এর কতগুলো গুণিতক রয়েছে। তাহলে 3600কে আমরা কী লিখতে পারি? 36 100 লিখতে পারি। আবার এই 36কে আমরা 6-এর স্কোয়ার আর এটাকে 10-এর স্কোয়ার লিখতে পারি। আবার এই 6কে আমরা লিখতে পারি কি 2 × 3 তার স্কোয়ার, এটা লিখলাম। আর এটা 5 × 2 তার স্কোয়ার। তাহলে এবার দেখো 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, তাহলে কি 2^4। এখানে 2-এর স্কোয়ার আছে, এখানেও 2-এর স্কোয়ার, তাহলে 2^4 আসলো, 3-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার আসলো। অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার এখানে দাঁড়াও, তাহলে কতগুলি গুণনীয়ক রয়েছে? কতগুলি গুণনীয়ক? এখানে 5 আর এইটা। তাহলে গুণনীয়কের সংখ্যাটা কীভাবে করবে? গুণনীয়কের সংখ্যা এইটা আসবে এই 4, মানে এটা যে পরস্পর, এই দেখো 2 3 আর 5 এটা কিন্তু পরস্পরের মৌলিক। এই পরস্পরের মৌলিক হলে তাদের যে মানে ঘাত আছে যেগুলো, তার সঙ্গে 1 যোগ করে তার গুণ হবে। তাহলে 4 + 1, 2 + 1 আর 2 + 1, তাহলে কত আসলো? এখানে 5 3 আর 3, তাহলে ঠিক আছে 15 আর 3 15 45। তাহলে অ্যান্সার কত? এই দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে। নেক্সট বলছে যে 95 দাগে কী বলছে? 14 জন লোক একটি কাজ সম্পন্ন করে 18 দিনে। যদি কাজ শুরু করার 5 দিন পর 6 জন কর্মী কাজ ছেড়ে চলে যায়, আবার কাজ শেষ হওয়ার দিন তারা কাজে নিযুক্ত হয়, তবে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে এটা কীভাবে করবে দেখো, কাজটা শেষ করতে তাদের কতদিন সময় লাগবে? তখন বলছে যে 14 জন, তাহলে এখানে যদি ম্যান হিসেবে ধরলাম আমরা, তাহলে 14 জন সময় লাগছে 18 দিন। তাহলে এবার 5 দিন পরে, তাহলে তারা 5 দিন, 14 জনই তাহলে 5 দিনে কাজ করেছে, তাহলে 14 × 5 14m × 5। এবার 5 দিন পরে 6 জন চলে যাচ্ছে, তাহলে 14 - 6 করলে তাহলে কত? 8 জন মানুষ আছে। আর কতদিন সময় লাগবে এটা আমার বের করতে হবে। আর
তোমার যখন শেষ দিনে আবার 14 জন হয়ে গেছে, কারণ 6 জন যারা চলে গিয়েছিলো তারা আবার চলে এসেছিলো, তাহলে তখন কাজ করছে একদিন, লাস্ট একদিন কাজ করছে, তারা সবাই মিলে একসাথে কাজ করছে। তাহলে এখান থেকে সবার থেকে কেটে দাও, এখানেও এম ছিল, এমটাও কেটে দাও। তাহলে এইবারে প্রত্যেকের থেকে 2 দিয়ে কেটে দাও, এখানে 7 আসলো, এটাও 7, এখানে 4 আসলো, এখানেও 7, তাহলে কত 7 × 18, 7 × 5, 4 × D, 7 × 1, 7, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি 4D যেমন আছে তেমন লিখে দিলাম, আর সবকটা ইকুয়েশন এইদিকে নিয়ে আসলাম। তাহলে 7 যেহেতু সবার কমন আছে, তাহলে 7 সবার আছে, তাহলে 7 কমন নিয়ে নিলাম, তাহলে 18 - 5 - 1, তাহলে 4D = 7 × এখানে 6 -6, 18কে -6 দিয়ে 6 করলে তাহলে হচ্ছে আসলো -6 করলে আসলো হচ্ছে 12, তাহলে এখানে 3 × 4 = 12, তাহলে ডি এর কত মান 21। এইবারে তাহলে টোটাল কত দিন লাগছে, তাহলে 21 দিন তো লাগছেই, তার সঙ্গে 5 দিনও 5 দিন সবাই মিলে কাজ করেছিল, আর লাস্ট একদিন, তাহলে টোটাল 27 দিন তাদের কাজ সময় লাগে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, বলছে 96 দাগে কী বলছে, যদি প্লাস মাইনাস হয় তাহলে এখানে ব্যাপারটা লেখো, 42 মাইনাসের জায়গায় হবে কি প্লাস, 42 প্লাস, আচ্ছা তারপরে গুণের জায়গায় কি বলেছে, গুণের জায়গায় ভাগ বলে দেওয়া আছে, এটা 12 হবে, গুণের জায়গায় ভাগ 3, প্লাসের জায়গায় মাইনাস হবে, তাহলে -8, ভাগের জায়গায় গুণ, প্লাসের জায়গায় মাইনাস, আর নিচে আসলে হচ্ছে 8 ইন্টুর জায়গায় মানে গুণের জায়গায় ভাগ আসলো, মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস, আর ভাগের জায়গায় গুণ। তাহলে এবারে দেখো ফার্স্ট আমাদের গুণ আর ভাগের কাজটা করতে হবে, তাহলে 42 + 3 × 4 = 12, আর এখানে হচ্ছে 8 × 2 = 16, আর -15। তারপরে হচ্ছে এখানে এটা 4 × 2 = 8 + 4 -27, তাহলে উপরে কি আসছে দেখো, উপরে 46 - 16 করলে 30, -15 করলে 15, এটা হচ্ছে 46 আসলো, 46 থেকে -16 করে দিলে 30 আসলো, আর 30 থেকে -15 করে দিলে 15 আসলো। তাহলে নিচে আসছে কি, নিচে হচ্ছে এখানে মাইনাস এই +8, আর এখানে -27, তাহলে -19 আসলো। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে কি করা যায়, এবারে হচ্ছে 97 দাগে কী হবে, একটি ভগ্নাংশ টাইপ করতে গিয়ে ভুলবশত ভগ্নাংশটি অনন্য টাইপ হয়ে যায়, একটি ভগ্নাংশ টাইপ করতে গিয়ে ভুলবশত ভগ্নাংশটি অনন্য টাইপ হয়ে যায়, যার ফলে সেটি 175% কম হয়, তবে সঠিক ভগ্নাংশটি কি হবে। তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে কীভাবে লিখতে পারি, দেখো এখানে যেটা হবে যে এক্স ধরে নিলাম ফার্স্ট একটা ভগ্নাংশ, সেটা এক্স, তাহলে এক্স মাইনাস অনন্যক হচ্ছে তার এক্স 1/x হচ্ছে তার অনন্যক, সেটা কার থেকে বেশি কার থেকে কম হয়েছে, এটা হচ্ছে এক্সের থেকে কম হয়েছে, অনন্যক লিখেছে বলে, তাহলে এক্সের থেকে কম হয়েছে, তাহলে এক্স - 1/x, আর নিচে এক্স ইন্টু 100, আর এইটা সমতুল্য কত, সমান হচ্ছে 175/4% সমান। তাহলে এখানে দুটো জায়গায় আমি এক্স দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে আসলো 1 আর 1/x² আসলো, আর 100টাকে আমি 175/400 করে দিলাম, এই 100টা এদিকে নিয়ে আসলাম। তাহলে আমি যদি এইটা এদিকে নিয়ে আসি, তাহলে আসলো কি 1/x² দাঁড়াও একটুখানি, তাহলে এখানে কি আসলো যে এটা এদিকে নিয়ে আসলে 1 - 175/400, তাহলে 400, আর এখানে 400 - 175, তাহলে 1/x² কত, নিচে 400 আসলো, আর উপরে দেখো 25 করলে 200 আসলো, আর 200 সঙ্গে আরও 200 মানে হচ্ছে এখানে 225, উপরে আসলো 225, তাহলে x² মানে কত 400/225, আর x মানে কত 20/15, তার মানে আসলো কত 4/5। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক, সরি, তাহলে বি এর দাগের অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো এবার লাস্ট 3টে কোশ্চেন আছে, আর 460, 491, 553, এদেরকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 26 ভাগশেষ থাকবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা ফার্স্ট আগে
460কে 26 দিয়ে বিয়োগ করে নিলাম, 491কে 26 দিয়ে বিয়োগ করে নিলাম, আর 553কেও 26 দিয়ে বিয়োগ করে নিলাম। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের 26 দিয়ে ভাগ যাবে, এই কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা বলে যায়। তাহলে 26 যেহেতু ভাগশেষ থাকবে, সুতরাং আগে থেকে আমরা বিয়োগ করে নিলাম। তাহলে যেটা মান আসবে সেটা কী আসবে, দেখো এটা ফার্স্ট মানে 6 আর এখানে 10 যদি হয় তাহলে 4 হাতে 1 3 আসলো, 3 বসিয়ে দিলাম, তার 434 আসলো। এখানে 4 আর 1 মানে 5 হাতে 1 আসলো, 3 আর 6 465 আসলো এখানে। আর এখানে 4 আর 3 করলে 7, হাতে 1 3 আর 2 করলে 5, আর এখানে 527 আসলো। এইবারে এইগুলোর গসাগু বের করতে হবে। এইটার গসাগুই হচ্ছে সেই সংখ্যাটা যেটা ভাগ করলে, যেটা দিয়ে ভাগ করলে যে মেন যে অঙ্কটা আছে সেইটারই প্রত্যেকটা 26 করে ভাগশেষ থাকবে। তাহলে এটার গসাগু বের করতে গেলে আমরা কী করে করবো, এর ডিফারেন্সগুলো বের করবো। দেখো ডিফারেন্স কী আছে এখানে, দেখো 4 আর 1 করলে 5 আসলো, আর এখানে 3 31। এখানে দেখো 5 আর 2 করলে 7 আসলো, আর 6 আর এখানে 12 ধরলে তাহলে 6 62। তাহলে দেখো এখানে তার মানে কিন্তু আমার 31 দিয়ে যাচ্ছে ভাগ। দেখো এটা কিন্তু 31-এরই গুণিতক, দেখো 31-এরই গুণিতক। তাহলে আমাদের উত্তর দেখো এখানে 31 আছে, ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 99 কী বলছে, অশোক একটি পথ 7 ঘন্টায় অতিক্রম করে, সেই পথটি প্রথম অর্ধে 24 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, দ্বিতীয় অর্ধ হচ্ছে 32 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, তবে পথটির দূরত্ব কত? পথটির দূরত্ব কীভাবে বের করবে? তাহলে এবারে আমরা ফার্স্ট যে ইকুয়েশনটা জানি আমরা, গড় বেগের কীভাবে বের করতে হয়, 2 × x × y বাই x + y, এটা আমরা মান জানি। তাহলে এখানে যেহেতু সমান সমান মানে অর্ধেক গেছে, এই প্রথম অর্ধেক গেছে হচ্ছে 24 কিমি পার আওয়ারে, আর এই দ্বিতীয় অর্ধেক 32 কিমি পার আওয়ারে গেছে। তাহলে 2 × 24 × 32 বাই 24 + 32, তাহলে অ্যান্সার উপরে কত আসলো, উপরে 2 প্লাস হচ্ছে 24 × 32, আচ্ছা নিচে আসলো কত, এখানে 6 আর এখানে 5 56 আসলো। তাহলে কাটাকুটি করো, এখানে 3 × 8 = 24, 7 × 8 = 56, তাহলে এখানে 6 আর 32, উপরে হচ্ছে 6 × 32/7, তাহলে কী হবে, 3 × 6 = 18, মানে 180, আর 6 × 2 = 12, তাহলে 192 আসলো। তাহলে 7 × 2 = 14, 5 আর 2, তাহলে এখানে আসলো 7 × 7 = 49, 7 × 7 = 49, তাহলে এখানে 3 আসলো, এইটা আসলো। আচ্ছা এটা আমার বের করার দরকার নেই, আগে দাঁড়াও, এটা বের করার দরকার নেই। এখানে বলেছে কি যে পথের তবে পথটির দূরত্ব কত, তাহলে আমরা যেটা মান বের করলাম এটা কি, গড় বেগ বেরোলো। তাহলে পথের দূরত্ব আমাকে জানি d = s × t। এবার দূরত্ব চেয়েছে বের করতে বলেছে, তাহলে 6 × 32/7, আর সময় কত বলে দেওয়া, 7 ঘন্টা যাচ্ছে, তাহলে 7 লিখলাম, তাহলে 7 কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসলো, 192, অ্যান্সার 192, ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে লাস্ট কোশ্চেন আজকের। একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, একজন বিক্রেতা দ্রব্যটি চিহ্নিত মূল্যের ওপর 36% ছাড়ে বিক্রি করে, তাহলে 20% লাভ করে, তবে দ্রব্যটি চিহ্নিত মূল্য কত টাকা? তাহলে চিহ্নিত মূল্য কীভাবে বের করবে, ফার্স্ট আমরা লিখি এমপি, এসপি আর সিপি। একজন বিক্রেতা দ্রব্যটি 36% ছাড়ে বিক্রি করছে, তাহলে 36% মানে 36/100, তাহলে এখানে 4 দিয়ে কাটলে 4 নং 36 আর 25, তাহলে 25 যদি ধার্য মূল্য হয়, তার সঙ্গে 9 বিয়োগ করে দিলে 16 হচ্ছে তার সেলিং প্রাইস। আচ্ছা এইবার বলেছে তার এই মূল্যে বিক্রি করলে তার 20% লাভ হয়। 20% মানে আবার কত, 20% মানে 1/5, তাহলে লাভ হচ্ছে মানে 5, আর এখানে 6 আসলো। এইবার আমাদের সেলিং প্রাইসটা সমান করতে হবে। তাহলে সেলিং প্রাইস সমান করতে গেলে এর যে লসাগু 16 আর 6 লসাগু কত হয়, 16 আর 6 48, তাহলে হচ্ছে 6 × 48, আর এখানে 3 × 48, তাহলে এখানে 3 গুণ করলে এখানেও 3 গুণ হবে, এখানে 8 গুণ করলে এখানেও 8 গুণ করতে হবে। তাহলে এবারে এটা 40, 48, আর এখানে 75 আসলো,
তাহলে এখানে বলেছে চিহ্নিত মূল্য কত টাকা, দ্রব্যটি চিহ্নিত মূল্য কত টাকা। আচ্ছা, তাহলে চিহ্নিত কার ওপরে করতে হয়, কস্ট প্রাইসের ওপর চিহ্নিত করতে হয়। এখানে চিহ্নিত করেছে কত, 40-এর ওপরে কত চিহ্নিত করেছে, 35 টাকা চিহ্নিত করেছে, এক্সট্রা লিখেছে আরও। 40 তো ছিলই কস্ট প্রাইস, তার সঙ্গে আরও 35 টাকা এক্সট্রা লিখেছে, তাহলে 75 টাকা হয়েছে। এবার কাটাকুটি করো, করলে আসলো হচ্ছে এখানে 350, আর 4 দিয়ে কাটলে 4, দাঁড়াও একটুখানি, না 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 ভুল হয়ে গেল, সরি। এখানে তো মান বলে দেওয়া, ক্রয় মূল্যের তো মান বলে দেওয়া আছে, তাহলে 40 সমতুল্য আছে এখানে 250 টাকা। তাহলে বলেছে চিহ্নিত মূল্য কত, তাহলে 75 সমতুল্য কত হবে, তাহলে 250/40 × 75 হবে। তাহলে কাটাকুটি করলাম, এখানে হবে, এইখানে দেখো একটা টেকনিকে করবো, তাহলে নিচে আমি 4 এক্সট্রা গুণ করে দিলাম, 4 তো ছিলই, আরও 4 গুণ করলে 4 4 16 আসলো, আর ওপরে 4 গুণ করলে 25 × 4 হলে 100। তাহলে আমরা সরাসরি লিখতে পারি 7500 লিখে দিই একদম সরাসরি, তাহলে কাটতে সুবিধা হবে। এবার দেখো 400 লং 64, মানে 400 লং 64 লিখলাম, এখানে 1, আর এখানে আসলো এখানেও 1, তাহলে 0, 600 লং 96, 600 লং 96 আসলো, তাহলে এখানে 4, আর হাতে 1 হলে এখানেও 1, তাহলে আর যাওয়ার দরকার নেই। দেখো এখানে চলে এসছে 468, তাহলে অ্যান্সার হবে এর দাগের অ্যান্সারটাই সঠিক। তো আজকের মতো এইটাই, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।